আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পটা শুরু করার আগে বলে রাখি যে আপনাদের কারো যদি ক্লস্ট্রোফোবিয়া অর্থাৎ দীর্ঘ সময় চিপা কোনো জায়গা যেমন লিফট, গুহা, টানেল এইসব কিছুতে আটকা পড়ার ভয় বা অস্বস্তি থেকে থাকে, তাহলে আজকের এই সিনেমাটা আপনার দম বন্ধ করে ফেলবে। তাই এটা না দেখাই ভালো, কারণ আজকের এই ফ্রেঞ্চ হরর থ্রিলারটায় একটা মেয়ে খুবই বাজেভাবে একটা টানেল গেমে আটকা পড়ে যায়। তো চলুন দেখে আসি তার পরিণতি কেমন ভয়াবহ হয়েছিল। গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা রাস্তার মাঝখানে শুয়েছিল নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য। তো কিছুক্ষণ পরেই ওই রাস্তাটা একটা গাড়িও চলে আসে, কিন্তু মেয়েটা যখন গাড়িটাকে নিজের দিকে আসতে দেখে তখন যন্ত্রণাদায়ক মৃত্যুর ভয়ে সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে আর রাস্তা থেকে উঠে এক পাশে চলে যায়। তখন ওই গাড়িওয়ালাটাও মেয়েটাকে সাহায্য করার জন্য থামে না, সে ওকে ইগনোর করে সামনে এগিয়ে যায় যেন সে কিছুই দেখেনি। তো এখানে এই মেয়েটার নাম হলো লিসা। আসলে লিসার জীবন একদমই ভালো চলছে না। লিসার মেয়ের আজকে জন্মদিন ছিল, কিন্তু তার মেয়ে এখন এই দুনিয়াতে বেঁচেই নেই। এই কষ্ট নিয়ে লিসা কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না বলে আজকে সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তখনই আমরা দেখতে পারি যে এই গাড়িটা কিছুক্ষণ আগে লিসাকে ইগনোর করে চলে গিয়েছিল, সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। তাই ওই লোকটা গাড়ি রিভার্স করে লিসার কাছে চলে আসে। এখানে গাড়ির ভেতরে বসা অ্যাডাম নামের লোকটা লিসাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? লিসা জবাব দেয় যে হ্যাঁ, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তখন লোকটা লিসাকে বলে যে এই নির্জন এলাকা থেকে শহর তো অনেক দূরে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে শহর পর্যন্ত লিফট দিতে পারি। লিসা অ্যাডামের কথায় রাজি হয়ে যায় আর তার গাড়িতে উঠে বসে। এখানে যাত্রাপথে অ্যাডাম লিসাকে জিজ্ঞাসা করে, তুমি একা একা নির্জন এই জায়গাতে কি করছিলে? লিসা অ্যাডামকে বলে যে আসলে আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, তাই আজ আমার ওর কথা খুবই মনে পড়ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেয়েটা এই দুনিয়াতে আর নেই। এখন আমি একদম একা, এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নেই। লিসার এই কথা শুনে অ্যাডাম তাকে বলে যে আচ্ছা, এই কারণেই তুমি রাস্তার মাঝখানে মরার জন্য শুয়েছিলে? জবাবে লিসা বলে যে আমি মরতে চাই না, বাস একবার কোনোভাবে যদি আমার মেয়েটার দেখা পেয়ে যেতাম তাহলে আমি বেঁচে থাকার একটা আশা পেতাম। তখন লিসা গাড়ির রেডিও অন করে দেয় আর রেডিওতে একটা নিউজ চলছিল। সেখানে নিউজ রিপোর্টার জানায় যে জঙ্গলে একটা সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে আর আজ সকালে এই কিলার দুটো মেয়েকে মেরে ফেলেছে। পুলিশের কাছে ওই কিলারের কোনো ছবি তো ছিল না, কিন্তু তারা এটা জানতে পেরেছে যে খুনি একজন ফর্সা রঙের পুরুষ যার কাছে ব্রাউন কালারের একটা গাড়ি রয়েছে, আর সেই কিলারের ডান হাতে একটা ক্রসের দাগও রয়েছে। এই খবরটা শুনে লিসার পায়ের তলার মাটি সরে যায়, কারণ রিপোর্টার রেডিওতে যেই খুনির বর্ণনা দিচ্ছিল সে আর কেউ নয় বরং অ্যাডাম ছিল। তার হাতে ক্রসের দাগ দেখে লিসা ভীষণ ভয় পেয়ে যায়। লিসা নিজেকে বাঁচানোর জন্য কিছু করার আগেই হঠাৎ অ্যাডাম জোরে গাড়ির ব্রেক কষে ফেলে, যার ফলে লিসার মাথা জোরে গিয়ে গাড়ির ড্যাশবোর্ডে লাগে আর লিসা অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পরে যখন লিসার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা অদ্ভুত বাংকারের ভেতরে বন্দি অবস্থায় দেখতে পায়, যেটা চারপাশ থেকে লোহার মজবুত দেয়াল দিয়ে তৈরি ছিল। লিসা নিজেকে এই বদ্ধ জায়গাতে আটক থাকতে দেখে খুবই ঘাবড়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসে না। এখানে আমরা দেখতে পারি যে লিসাকে এক অদ্ভুত রকমের স্যুট পরানো হয়েছে আর তার হাতে একটা ঘড়িও পরানো ছিল। লিসা ওই ঘড়িটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু ওই ঘড়িটা এতটাই মজবুত ছিল যে অনেক চেষ্টা করার পরেও সেটা তার হাত থেকে খোলে না। শেষমেশ মেয়েটা যখন বুঝতে পারে যে এই জায়গা থেকে বের হওয়া অসম্ভব, তখন সে হাল ছেড়ে দিয়ে একটা জায়গাতে বসে কান্না করতে শুরু করে। আর ঠিক তখনই হঠাৎ ওই চেম্বারের দরজা খুলে যায়। লিসা দেখতে পায় যে দরজার ওপাশে একটা সুড়ঙ্গ রয়েছে। ওই সুড়ঙ্গের শেষ মাথা থেকে আলো দেখা যাচ্ছিল। লিসা বুঝতে পারে যে ওই জায়গা থেকে বের হতে হলে এই সুড়ঙ্গ দিয়েই যেতে হবে। লিসা তো এটা ভেবেই খুশি হয়ে যায় যে সে বাইরে বের হবার রাস্তা পেয়ে গেছে। কিন্তু যখনই লিসা ওই সুড়ঙ্গের ভেতরে ঢুকে যায় তখনই হঠাৎ তার পেছনের সেই চেম্বারের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এটা দেখে তো রীতিমতো লিসার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কারণ সে বুঝতে পারে যে সে এখন আগের চেয়েও ভয়ঙ্কর আর চিপা একটা জায়গাতে ফেসে গেছে। তখনই হঠাৎ লিসার হাতে বাঁধা সেই ব্রেসলেটে অ্যালার্ম বাজতে শুরু করে আর 11 মিনিটের একটা টাইমার শুরু হয়ে যায়। এটা দেখে লিসা বুঝতে পারে যে তাকে 11 মিনিটের মধ্যে এখান থেকে বের হতে হবে, তা না হলে সে চিরকালের জন্য এখানেই বন্দী হয়ে যাবে। তাই লিসা হামাগুড়ি দিয়ে দ্রুত ওই আলোর দিকে এগোতে থাকে।
কিন্তু যখনই সে ওই আলোর কাছাকাছি পৌঁছায় তখনই হঠাৎ ওই সুড়ঙ্গের সামনের দরজাটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। এটা দেখে লিসা আরও জোরে এগোতে থাকে, কিন্তু যখন সে ওই দরজার কাছে পৌঁছায় ততক্ষণে দরজাটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। লিসা কিছুই বুঝতে পারে না যে এখন সে এখান থেকে কিভাবে বের হবে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে, আর তখনই তার নজর ওই দরজার পাশ দিয়ে যাওয়া আরেকটা সুড়ঙ্গের দিকে যায়। কিন্তু এই রাস্তাটা অনেক বেশি সরু ছিল। লিসার চোখে এখন আর অন্য কোনো রাস্তা পড়ছিল না, তাই সে সাহস করে কোনো রকমে ওই সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। আর অনেক কষ্টে সে ওই রাস্তাটা পার করে সামনে এগিয়ে এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে একটা প্ল্যাটফর্মের মতো দুটো রাস্তা তৈরি করা ছিল। একটা রাস্তা উপর দিয়ে যাচ্ছিল আর অন্যটা যাচ্ছিল নিচ দিয়ে। লিসা কিছু বুঝতে না পেরে উপরের রাস্তাটাকেই বেছে নেয়, আর সে হাঁটুতে ভর দিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু একটু সামনে যেতেই নিচের ফ্লোরটা হঠাৎ করে উপরে উঠতে শুরু করে। যদি সময়ের মধ্যে লিসা সেখান থেকে বের না হতে পারে তাহলে নিচের রাস্তাটা তাকে উপরের দেয়ালের সাথে পিষে মেরে ফেলবে। লিসা প্রচণ্ড ভয়ে দ্রুত সামনে এগোতে থাকে, আর সে ওই জায়গার মাঝখানে যখন প্রায় পিষে যাচ্ছিল তখনই সুড়ঙ্গের শেষ প্রান্তে তার হাত পৌঁছে যায়। আর রাস্তাটা পুরোপুরি বন্ধ হবার ঠিক আগ মুহূর্তে লিসা নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বের হতে সফল হয়। তো ফাইনালি নিজেকে চ্যাপ্টা হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে লিসা সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, কিন্তু সে জানতই না যে এখন তার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে, কারণ সামনের রাস্তাটা আরও বেশি ভয়ঙ্কর। তখনই তার ঘড়িতে অ্যালার্ম আবারও বেজে ওঠে। এই অ্যালার্ম তাকে বুঝিয়ে দিচ্ছিল যে অর্ধেক সময় পার হয়ে গেছে, কারণ এখন তার কাছে আর মাত্র 5 মিনিট বাকি রয়েছে। তাই সে প্রাণ বাঁচানোর জন্য আবারও সামনে এগোতে থাকে। আর একটু দূরে যেতে সে এই টানেলের মাঝে একজন মানুষকে শুয়ে থাকতে দেখে। লিসা যখন দ্রুত তার কাছে চলে যায় তখন দেখতে পায় যে ওটা কোনো জ্যান্ত মানুষ নয়, বরং একটা পুড়ে যাওয়া ছিন্ন ভিন্ন লাশ ছিল, যেটার অবস্থা প্রচণ্ড খারাপ। ওই লাশের হাতেও ঠিক এমনই একটা ঘড়ি বাঁধা ছিল যেমনটা লিসার হাতে বাঁধা। লিসা এটা দেখেই বুঝে যায় যে এই লোকটাও তার মতোই এই সুড়ঙ্গ থেকে বের হবার চেষ্টা করেছিল, কিন্তু সে এখান থেকে বের হতে পারেনি আর মারা গেছে। তার মানে এখান থেকে বের হওয়া হয়তো অসম্ভব। এই লাশটাকে দেখে লিসার এখান থেকে বের হওয়ার যেটুকু আশা ছিল সেটাও ভেঙে যায়, কিন্তু সে কোনো রকমে সাহস জোগাড় করে আর ওই লাশটাকে একপাশে সরিয়ে সামনে এগোতে থাকে। যখন সে ঘড়ির দিকে তাকায় তখন দেখতে পায় যে তার কাছে আর মাত্র 2 মিনিট সময় আছে, তাই সে আরও দ্রুত এগোতে থাকে। কিন্তু তখনই হঠাৎ মজবুত লোহার শিক এসে তার রাস্তাটাই আটকে দেয়। সেই সাথে ওই সুড়ঙ্গের দেয়াল ভেদ করে অনেকগুলো হিটিং পাইপ বেরিয়ে আসতে শুরু করে আর ওই জায়গাটাকে প্রচণ্ড গরম করতে থাকে। এটা দেখে লিসা পুরোপুরি ঘাবড়ে যায়। সে বুঝতে পারে যে হয়তো খুব শীঘ্রই তার লাশটাও ওই পোড়া লোকটার মতো এই সুড়ঙ্গেই পড়ে থাকবে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তখনই তার পেছনের দেয়ালে একটা ছোট্ট সেকশন খুলে যায়, যেটা দেখে লিসা দ্রুত পেছনের দিকে হামাগুড়ি দিয়ে সেই কম্পার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে। আর পরের মুহূর্তে একটা কাচের দরজা ওই সেকশনটাকে পুরোপুরি বন্ধ করে দেয়। সেই সাথে লিসার হাতে বাঁধা সেই ঘড়ির টাইমারটাও 0-তে পৌঁছে যায়, আর সাথে সাথে ওই হিটিং পাইপগুলো থেকে ফোয়ারার মতো আগুন বের হতে শুরু করে। আর দেখতে দেখতে পুরো সুড়ঙ্গটা আগুনের লেলিহান শিখায় ঢেকে যায়। লিসা যে কম্পার্টমেন্টের ভেতরে বন্ধ ছিল সেটা আবার পুরোপুরি নিরাপদ ছিল, যার ফলে এই যাত্রাতে তার প্রাণ বেঁচে যায়। আর কিছুক্ষণ পরে ওই হিটিং পাইপগুলো আবারও দেয়ালের ভেতরে চলে যায়। আর এখানে লিসা একটু আগে নিজের চোখের সামনে যা দেখেছে সেই কারণে ওই সেকশন থেকে সে বের হতেই চাইছিল না, কিন্তু এই সেকশনের দেয়াল লিসাকে ধীরে ধীরে বাইরের দিকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আর আগের মতোই সে অটোমেটিক সুড়ঙ্গের সাথে জুড়ে যায়। এখন লিসা সেখান থেকে বেরিয়ে আসার জন্য যখন চিন্তা ভাবনা করছিল তখনই তার ঘড়িতে আবারও 11 মিনিটের টাইমার সেট হয়ে যায়। সে যখনই একটু সামনের দিকে এগোতে থাকে তখনই ওই সুড়ঙ্গের উপরের অংশ নিচে নেমে আসতে থাকে আর একদম তার গায়ের সাথে এসে লেগে যায়। লিসা এখন পুরোপুরি অসহায় হয়ে যায়, তাই সে জোরে জোরে কান্না করতে থাকে। কিন্তু তখনই তার নজর ঘড়ির দিকে পড়ে আর সে দেখতে পায় যে তার সময় শেষ হয়ে যাচ্ছে, যার মানে হলো ঠিক 11 মিনিট পর আবার ওই সুড়ঙ্গে আগুনের বন্যা বয়ে যাবে আর লিসাকে ছাই করে দেবে। সে ভাবতে থাকে যে এত জঘন্যভাবে মরার চেয়ে কেননা আরও একবার এখান থেকে বের হওয়ার চেষ্টা করা যাক। তাই সে আবারও সাহস করে নিজের প্রাণ বাঁচানোর জন্য পিঠের উপরে ভর দিয়ে হাতের সাহায্যে হামাগুড়ি দিয়ে কোনো রকমের সামনে এগোতে থাকে। তো কিছুটা দূরে এভাবেই হামাগুড়ি দিয়ে যাবার পরে ওই সুড়ঙ্গটা শেষ হয়ে যায় আর সামনে একটা পানির ট্যাঙ্ক চলে আসে।
লিসা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল আর পিপাসায় তার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। তাই সে ওভাবেই শুয়ে শুয়ে তার হাত দিয়ে পানি খেতে খেতে নিজের পিপাসা মিটিয়ে নেয়। আর যখন সে নিজের ঘড়ির দিকে তাকায় তখন দেখতে পায় যে আর মাত্র 8 মিনিট বাকি রয়েছে। আর এখন তার সামনে এই পানি ছাড়া আর কোনো রাস্তাই নজরে আসছিল না। তাই সে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে পানিতেই নেমে পড়ে। পানিতে নামার সাথে সাথে সে দেখতে পায় যে এই ট্যাঙ্কটা আসলে অনেক বড়। সে এখন বুঝতেই পারছিল না যে বাঁচার জন্য কোন দিকে যেতে হবে। সে পানির নিচে দম বন্ধ করে ওখান থেকে বের হবার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু সে বের হওয়ার কোনো রাস্তাই পায় না। অন্যদিকে যেই ফাঁকা অংশ দিয়ে সে এই ট্যাঙ্কে নেমেছিল সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। আর ততক্ষণে তার নিঃশ্বাস শেষ হয়ে আসছিল। আর তখনই হঠাৎ ট্যাঙ্কের উপর দিকে একটা দরজা খুলে যায়। লিসা দ্রুত সেই দরজা দিয়ে উপরে বেরিয়ে আসে আর বাইরে বেরিয়েই সে প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর সামনের রাস্তা দিয়ে এগোতে থাকে, কারণ তার সময় প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু লিসা ততক্ষণে ভীষণ ক্লান্ত হয়ে গেছে। সামনে এগিয়ে যাওয়া তার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড ক্লান্তির কারণে রাস্তার মাঝে লিসার চোখ লেগে আসে। কিন্তু তখনই লিসা শুনতে পায় যে এই টানেলের ভেতরে কেউ চিৎকার করছে। আসলে ওখানে আরও একজন ছিল যে কিনা সাহায্যের জন্য ডাকাডাকি করছিল। আর তার আওয়াজ শুনে লিসার মনে বেঁচে থাকার একটা আশা জেগে ওঠে। তাই সে দ্রুত ওই আওয়াজটাকে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকে। এভাবে এগিয়ে যাওয়ার পথের মধ্যে হঠাৎ করে একটা জায়গায় ঠিক লিসার পেটের নিচে একটা দরজা খুলে যায়, যেটার ভেতরে ফুটন্ত অ্যাসিড ছিল। লিসা ওই অ্যাসিডে পড়ে যাওয়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। ওই অ্যাসিড এতটাই বিপজ্জনক ছিল যে একটা মজবুত লোহাকেও কয়েক সেকেন্ডের মধ্যে গলিয়ে দিতে পারত। লিসা খুবই দ্রুত নিজের কাপড়ের একটা টুকরো কাটে আর সেটা পরীক্ষা করার জন্য অ্যাসিডে ডুবিয়ে দেয়। কাপড়টা কয়েক সেকেন্ডের মধ্যেই কালো ছাইয়ে পরিণত হয়ে যায়। আর এটা দেখে সে খুবই সাবধানে সামনে এগোতে থাকে। সে নিজের হাত আর পা ওই গর্তের দুই কিনারাতে রেখে ওই জায়গা পার করতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার হাঁটু অ্যাসিডে লেগে যায়, যার ফলে লিসা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কিন্তু তার ভাগ্য ভালো ছিল, কারণ তার স্যুটের কারণে তার হাঁটু গলে যাওয়া থেকে বেঁচে যায়। কিন্তু তার হাঁটুতে একটা গভীর ক্ষত হয়ে যায়। তো এত সব কিছুর মধ্যে ভালো ব্যাপার এটাই ছিল যে লিসা এখন চিৎকার করতে থাকা ওই লোকটার খুবই কাছাকাছি চলে এসেছিল। তাই লিসা নিজের ব্যথা ভুলে আবারও সেই আওয়াজটাকে লক্ষ্য করে এগোতে থাকে। আর শেষমেশ সে একটা লোহার গ্রিডের কাছে গিয়ে পৌঁছায়। তার থেকে কিছুটা দূরে আরেকটা লোহার গ্রিড ছিল, যার পেছনে আরেকজন লোককে আটকে রাখা হয়েছিল। ওই লোকটার হাতেও লিসার মতো একটা হাত ঘড়ি আর গায়ে স্যুট পরানো ছিল। লিসা তাকে বলে যে দেখো, আমার কথা শোনো, আমরা দুজনে এখানে খুব বাজেভাবে ফেঁসে গেছি। যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো। কিন্তু ওই লোকটা দীর্ঘ সময় ধরে এই সুড়ঙ্গের ভেতরে আটক থাকার কারণে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে কখনো লিসাকে গালি দিতে থাকে তো কখনো তাকে সরিও বলতে থাকে। সে বলে যে ওরা খুব শীঘ্রই ফিরে আসবে আর আমাদের দুজনকে মেরে ফেলবে। এটা বলে ওই পাগলটা জোরে জোরে হাসতে থাকে। তখনই লিসা দেখতে পায় যে তার হাতে বাঁধা ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ওই হিটিং পাইপগুলো আবারও দেয়াল থেকে বেরিয়ে আসে। আর এবার বাঁচার জন্য যে কম্পার্টমেন্টটা ছিল সেটা ছিল লিসা আর ওই লোকটার একদম মাঝখানে, যেখানে শুধুমাত্র একজন মানুষের লুকানোর জায়গা ছিল। এখন হয় ওই পাগল লোকটা বাঁচবে নয়তো লিসা। পরের মুহূর্তে লিসা আর ওই পাগল লোকটার সামনে যেই লোহার গ্রিড ছিল সেটা সরে যায়। এরা দুজনে এখন দ্রুত ওই চেম্বারের দিকে দৌড়াতে থাকে আর দুজনেই একসাথে চেম্বার পর্যন্ত পৌঁছেও যায়, যার পর এরা দুজনেই একে অপরকে মারতে শুরু করে। এরই মধ্যে কখনো লিসা ওই পাগলটাকে চেম্বার থেকে বের করে দেয় তো কখনো ওই পাগল লোকটা লিসাকে বাইরে ধাক্কা দিয়ে বের করে ফেলে। কিন্তু শেষমেশ সময় যখন শেষ হতেই যাচ্ছিল তখন লিসা ওই লোকটাকে লাথি মেরে চেম্বার থেকে বাইরে বের করে দেয়। শেষ মুহূর্তে ওই লোকটা লিসার পা ধরে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু তখনই 60 সেকেন্ড শেষ হয়ে যায় আর ওই চেম্বারের কাছের দরজাটা সেই লোকটার হাত কেটে নিচে নেমে আসে। ব্যথায় ওই লোকটা চিৎকার করে ওঠে, কিন্তু তখনই লিসার নজর ওই লোকটার হাতের উপরে পড়ে, যার উপরে একটা ক্রসের ট্যাটু আঁকা ছিল। ওই ট্যাটু দেখে লিসা বুঝতে পারে যে এই লোকটা আর কেউ নয়, বরং তাকে গাড়িতে অজ্ঞান করা সেই সিরিয়াল কিলার অ্যাডাম ছিল। তো এখানে লিসার সকল কনফিউশন দূর হয়ে যায়। আগে লিসার মনে হচ্ছিল যে অ্যাডামই হয়তো তাকে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু তার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল, কারণ অ্যাডাম বেচারা তো নিজেই এখন মৃত্যুর মুখে পড়ে গেছে। এরই মধ্যে লিসার ঘড়িতে 11 মিনিটের সময় পূর্ণ হয়ে যায় আর ওই হিটিং পাইপগুলো থেকে বের হওয়া প্রচণ্ড আগুন কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাডামকে
পুড়ে ছাইয়ে পরিণত করে ফেলে। নিজের চোখের সামনে অ্যাডামের এমন ভয়ানক মৃত্যু দেখে লিসা ভয়ে কাঁপতে থাকে। আর কিছুক্ষণ পর ওই সেকশনের ভেতরে একটা ছোট্ট সুড়ঙ্গ দিয়ে একটা রোবট বেরিয়ে আসে। সেটা দেখতে খুবই ভয়ানক একটা মাথার খুলির মতো ছিল। তবে ওই রোবটটা লিসার কোনো ক্ষতি করে না, বরং তার অ্যাসিডে পুড়ে যাওয়া হাঁটুটা ঠিক করে দেয়। লিসা তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? জবাবে ওই রোবটের মুখ থেকে একটা টুল বেরিয়ে আসে, আর ওই স্পেশাল টুলটা লিসার স্যুটের সাথে কানেক্ট হয়ে যায়। ওই টুলের সাহায্যে লিসা ফ্ল্যাশব্যাকের মতো করে অতীতের সব কিছু দেখতে পায়। আসলে সে যখন গাড়িতে অ্যাডামের সাথে ছিল আর অ্যাডামের সত্যিটা জানতে পারার পরে অ্যাডামের সাথে আসলে তার ধস্তাধস্তি হয়েছিল। সেই সময় অ্যাডাম লিসার বুকে ছুরি দিয়ে আঘাত করে আর তাকে গাড়ি থেকে বাইরে ফেলে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে লিসা আকাশ থেকে নিজের দিকে আসতে থাকা একটা সাদা আলো দেখতে পায়, যার পর লিসা আবারও বর্তমান সময়ে ফিরে আসে। আর এখানে লিসা একটা বিষয় বুঝতে পারে যে হয়তো কোনো এলিয়েন বা অতি প্রাকৃতিক শক্তি ওই পাষণ্ড অ্যাডামের হাত থেকে তার প্রাণ বাঁচিয়ে এনেছে আর তাকে এখানে একটা গেমের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু এই প্রাণীরা তাকে এখানে কেন বন্দি করেছে আর এই গেমটা কেনই বা হচ্ছে সেটা সে কিছুতেই বুঝতে পারছিল না। তবে লিসা এটা বুঝতে পারে যে এই প্রাণীরা যাই হোক না কেন তারা আসলে তাকে মারতে চায় না, বাস তাকে এখন এই গেমটা পার করতে হবে, তাহলে সে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তাই লিসা এখন সামনের রাস্তাটা ঠিক করার জন্য ওই চেম্বার থেকে বেরিয়ে আসে। অ্যাডামের কাটা হাতটা সেখানেই পড়েছিল। ঠিক তখনই লিসা আবার ওই কাটা হাতের উপরে টাইমারের নিচে কিছু সিম্বল দেখতে পায়। লিসা ওই সিম্বলগুলোর অর্থ বোঝার চেষ্টা করছিল আর ঠিক তখনই একটা ঘুরন্ত পাখা তার দিকে ছুটে আসতে থাকে। ওটা দেখে লিসা নিজের প্রাণ বাঁচানোর জন্য পেছাতে থাকে আর ওটার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে লিসা একটা গর্ত দিয়ে উপরের সুড়ঙ্গে চলে যায়। তখনই হঠাৎ সে সুড়ঙ্গের উপর থেকে কারো হাঁটা চলার শব্দ শুনতে পায়। সেই শব্দটা একটা জায়গাতে গিয়ে থেমেও যায় আর তখনই ওই জায়গার সুড়ঙ্গের ঢাকনা খুলে যায় আর ভেতর থেকে একটা ভয়ানক প্রাণী নিচে নেমে আসে, যাকে দেখতে তো মানুষের মতো ছিল কিন্তু পশুর মতো করে সে লিসার দিকে তাকাচ্ছিল। তার শরীর পুরোপুরিভাবে জ্বলে ছারখার হয়ে গিয়েছিল আর তার চোখগুলো সাদা পাথরের মতো চকচকে ছিল। তখনই লিসার নজর তার কাটা হাতের দিকে পড়ে আর সেই কাটা হাত দেখে লিসা বুঝতে পারে যে এটা আর কেউ নয় বরং অ্যাডাম, যে কিনা পুড়ে গিয়েছিল সে এখন একটা রাক্ষসে পরিণত হয়েছে আর এখন সে লিসাকে মারতে চাচ্ছিল। এখানে অ্যাডামের চোখ জ্বলে গিয়েছিল, এই কারণে সে লিসাকে দেখতে তো পারছিল না কিন্তু তার চলাচলের শব্দ সে ঠিকই শুনতে পারছিল। এখানে লিসা চুপচাপ ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই তার ঘুড়ি মেঝের সাথে ধাক্কা লাগায় আর একটা হালকা আওয়াজ হয়, যেটা শুনে অ্যাডাম লিসার অস্তিত্ব সম্পর্কে টের পেয়ে যায় আর দ্রুত লিসাকে মারার জন্য তার পেছন পেছন আসতে থাকে। লিসা তার হাতে ধরা পড়তে যাচ্ছিল কিন্তু তখনই লিসা একটা সরু সুড়ঙ্গ দিয়ে অপর পাশে চলে যায়। অ্যাডাম কিছুই দেখতে না পাওয়ার কারণে সে ওই জায়গাটা পার করতে পারে না। লিসা ওই সুড়ঙ্গ দিয়ে সামনে এগিয়ে এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে তার সামনে যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল। লিসা কিছুতেই বুঝতে পারছিল না যে এখন তার কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত। সে অনেক ভাবনা চিন্তার পরে যখন কিছুই বুঝতে পারে না তখন সে আন্দাজে বাম দিকের সুড়ঙ্গে ঢুকে পড়ে। সুড়ঙ্গের বাইরে একটা ঘর ছিল যার চারপাশে কাচের দেয়ালও ছিল। ওই দেয়ালে লিসা তার জন্ম নেওয়া থেকে শুরু করে নিজের মেয়েকে জন্ম দেওয়া পর্যন্ত সকল স্মৃতি দেখতে পাচ্ছিল। সেখানে লিসা এটাও দেখতে পায় যে কিভাবে তার অবহেলার কারণে তার মেয়ের মৃত্যু হয়েছিল। লিসা নিজের মেয়েকে মনে করে খুবই কান্না করতে থাকে আর তখনই সে দেখতে পায় যে উপরের ছাদ থেকে অ্যাডাম আবারও তার পেছন পেছন আসতে শুরু করেছে। কিন্তু লিসা সেই রাক্ষসের হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে অন্য আরেকটা সুড়ঙ্গে পৌঁছে যায়। সেখানে সে এমন কিছু দেখে যা দেখে তার খুশির সীমানায় থাকে না। সে দেখতে পায় যে ওই সুড়ঙ্গের শেষ মাথায় বাইরের নীল আকাশ দেখা যাচ্ছে। নিজের স্বাধীনতাকে এত কাছ থেকে দেখতে পেয়ে লিসার মনে আবারও সাহস চলে আসে, কিন্তু ওই সুড়ঙ্গ পার করার জন্য তাকে একটা কাটা তার দেয়া রাস্তা পার করতে হবে। এখন মাত্র 60 সেকেন্ড সময় ছিল। পরের মুহূর্তে হিটিং পাইপগুলো দেয়াল থেকে বেরিয়ে আসে, যেগুলো 60 সেকেন্ড শেষ হতে না হতেই ওই জায়গাটাকে আগুনে ভরিয়ে দেবে।
তাই লিসা সময় নষ্ট না করে এই কাঁটাতারের নিচ দিয়েই যেতে শুরু করে। এর ফলে ওই কাঁটাতার লিসার শরীরে ঢুকে লিসার পিঠ খুবই বাজেভাবে কেটে ফেলে। লিসার প্রচণ্ড কষ্ট হতে থাকে, তার পিঠ দিয়ে প্রচুর রক্ত বের হয়, কিন্তু লিসা এইসব কিছুর পরোয়া না করে ধীরে ধীরে আকাশের দিকে এগোতে থাকে। তখনই পেছনের সুড়ঙ্গের চেম্বারটা খুলে যায় আর ভেতরে অ্যাডাম গিয়ে লুকিয়ে পড়ে। এখন কিছুক্ষণ পরে আগুনের বন্যা আসতে চলেছে, তাই রক্তে ভেজা লিসা বাইরে বের হবার প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে এখন তার সামনে এগোনো অনেক কঠিন হয়ে পড়েছে। তার চোখ ঝাপসা হয়ে আসছে আর তখনই 60 সেকেন্ড প্রায় শেষ হয়ে যায়। আর পরের মুহূর্তে সেখানে আগুন বর্ষণ শুরু হয়ে যায় আর আগুনের বন্যা লিসাকে গ্রাস করার আগে লিসার ঠিক নিচে একটা দরজা খুলে যায় আর সে নিচে একটা চেম্বারে গিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খোলে তখন সে দেখতে পায় যে সে আবারও ওই জায়গাতে চলে এসেছে যেখান থেকে সে শুরু করেছিল। অর্থাৎ এখন পর্যন্ত সে এখান থেকে বের হওয়ার জন্য যত লড়াই যত কষ্ট করেছে সব বিফলে গেল। এটা দেখে লিসা এখন পুরোপুরি ভেঙে পড়ে আর তখনই ওই রোবটটা তার ক্ষত ঠিক করার জন্য আবারও চলে আসে। লিসা এবার ওই রোবটটাকে বাধা দেয়, কারণ সে এইসব কিছু আর রিপিট করতে রাজি ছিল না। সে রোবটটাকে বলে যে আমি এখন শুধু মরতে চাই। ওই রোবটটা লিসার কথা মেনে নেয় আর তার মুখ থেকে একটা ইনজেকশন বেরিয়ে এসে লিসার শরীরের দিকে এগোতে থাকে। তখনই লিসার অ্যাডামের হাতে থাকা ওই দাগগুলোর কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে নিশ্চয়ই ওই দাগগুলো এখান থেকে বের হবার রাস্তা দেখিয়ে দিয়েছে, তাই সে নিজের রক্ত দিয়ে দেয়ালে অ্যাডামের হাতে থাকা ওই দাগগুলো আঁকতে শুরু করে। যেটা খুব ভালোভাবে দেখার পরে লিসা বুঝতে পারে যে এই দাগগুলো আসলে অ্যারো বা তীর চিহ্ন ছিল, যেগুলো এখান থেকে বের হওয়ার জন্য দিক নির্দেশ করে। যেমন প্রথম অ্যারোটা বাম দিকে বাঁকানো ছিল, যার মানে রাস্তায় আসা প্রথম দুটো সুড়ঙ্গের মধ্যে তাকে বাম দিকের সুড়ঙ্গের ভেতরে যেতে হবে। 2 নম্বরের অ্যারোটা ডান দিকে বাঁকানো ছিল, অর্থাৎ প্রথম সুড়ঙ্গ পার করার পরে যখন আবারও একসাথে দুটো সুড়ঙ্গ আসবে তখন তাকে ডান দিকের সুড়ঙ্গের ভেতরে যেতে হবে। লিসার মনে হয় যে নিশ্চয়ই তার নিজেরও হাত ঘড়ির নিচে এই ধরনের সিম্বল আঁকা রয়েছে, যা এখান থেকে তাকে বের হবার জন্য দিক নির্দেশনা দেবে। এটা বুঝতে পারাতে লিসা ওই রোবটটাকে আবারও তার জখমগুলো ঠিক করতে বলে। আর এখন ক্ষতস্থানের সকল চিকিৎসা শেষ হতে লিসা এবার নতুন আশায় আবারও সুড়ঙ্গের পথে বেরিয়ে পড়ে। লিসা আগেও এই সুড়ঙ্গ দিয়ে গিয়েছিল, তাই সে খুব সহজে ওই সুড়ঙ্গগুলো পার করে সামনে এগোতে থাকে। আর ওই অ্যাসিডে ভরা গর্তের কাছে গিয়ে সে এবার থেমে যায়, কারণ সেখানে সে নিজের হাতে থাকা ঘড়িটা অ্যাসিডে পুড়িয়ে কবজি থেকে আলাদা করে ফেলে। আর এখানে সে দেখতে পায় যে হ্যাঁ, তার কবজিতেও ঠিক তেমনই সিম্বল আঁকা ছিল যেমনটা অ্যাডামের হাতে ছিল, তবে অ্যাডামের হাতের চেয়ে তার হাতের সিম্বলগুলো বেশ পরিবর্তিত ছিল। তো লিসা এখন ওই পোড়া ঘড়িটা নিজের হাতে নিয়ে সামনে এগোতে থাকে। সে ওই জায়গাতে পৌঁছে যায় যেখানে সে প্রথমবার এই দুটো টানেলের মধ্যে দিয়ে বাম দিকের টানেলটা বেছে নিয়েছিল, কিন্তু সিম্বল অনুযায়ী তার জন্য সঠিক সুড়ঙ্গ হলো ডান দিকেরটা। তাই সে জলদি ডান দিকের সুড়ঙ্গে চলে যায়, যেখানে সামনে গিয়ে সে আরও দুটো সুড়ঙ্গ পেয়ে যায়, যার মধ্যে সঠিক সুড়ঙ্গ ছিল বাম দিকেরটা। এভাবে লিসা নিজের হাতে আঁকা দাগের সাহায্যে প্রত্যেকটা বার সঠিক রাস্তা বেছে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই আবারও অ্যাডাম তার পিছু নিয়ে নেয়। এখানে লিসা বুদ্ধি খাটিয়ে একটা কাজ করে আর অ্যাডামকে বিভ্রান্ত করার জন্য সে একটা সুড়ঙ্গের ভেতরে নিজের ঘড়িটা ছুঁড়ে মারে আর নিজে অন্য আরেকটা সুড়ঙ্গে ঢুকিয়ে পড়ে। অ্যাডাম এখানে ঘড়ির আওয়াজ ফলো করে অন্য সুড়ঙ্গে ঢুকে যায়, আর অ্যাডাম সেই সুড়ঙ্গের ভেতরে যেতে লিসা নিজের কবজিতে আঁকা সিম্বলগুলো চেক করে, আর তখনই সে বুঝতে পারে যে অ্যাডামকে যেই সুড়ঙ্গে সে পাঠিয়েছে সেটাই আসলে সঠিক সুড়ঙ্গ ছিল। এটা দেখে লিসা প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, আর এখন লিসার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। তাই সে ধীরে ধীরে অ্যাডাম যে টানেলে ছিল সেই টানেলের ভেতরেই ঢুকে পড়ে। এই টানেলটা বেশ অদ্ভুত ছিল, তার মনে হচ্ছিল যেন এই টানেলটা বিশাল বড় কোনো একটা জন্তুর পেট ছিল। তো লিসা ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু একটু সামনে গিয়ে সে দেখতে পায় যে তার ঘড়িটা এখানেই পড়ে আছে, কিন্তু অ্যাডামকে কোথাও দেখা যাচ্ছে না। আর অ্যাডাম যেহেতু এখন চোখে দেখতে পায় না, তাই লিসা চুপি চুপি ওই ঘড়িটা হাতে তুলে নেয়। কিন্তু তখনই ঘড়িতে 60 সেকেন্ড বাকি থাকার অ্যালার্ম বাজতে শুরু করে, যার আওয়াজ শুনে অ্যাডাম লিসার উপস্থিতি টের পেয়ে যায়। সে আবারও লিসার পিছু নেয়, আর তার হাত থেকে বাঁচার জন্য লিসা যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়েই উল্টো দিকে দৌড়াতে থাকে। ওই সময় লিসার ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর সুড়ঙ্গ থেকে হিটিং পাইপগুলো আবারও বেরিয়ে এসেছে। সেই সাথে সুড়ঙ্গে বাঁচার চেম্বারটাও খুলে গেছে।
তাই লিসা দ্রুত ওই চেম্বারে গিয়ে লুকিয়ে পড়ে আর অ্যাডামও সেখানে পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ওই চেম্বারের কাছের দরজাটা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল। এখানে লিসা অ্যাডামকে রাগানোর জন্য তাকে মিডল ফিঙ্গারও দেখাতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত এবার আগুন বর্ষণকারী হিটিং টিউবগুলো আগুন না জ্বালিয়ে ভেতরে চলে যায়, যার ফলে চেম্বারের দরজাটাও খুলে যায়। আর পর মুহূর্তে অ্যাডাম লিসার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মারার জন্য। লিসা নিজেকে বাঁচানোর জন্য অ্যাডামের সাথে লড়াই শুরু করে দেয়, আর ওই শয়তানের মাথাটা সে নিজের পা দিয়ে চাপতে থাকে। এদিকে পেছন থেকে সেই চেম্বারের দেয়ালটা যখন লিসাকে সামনের দিকে ধাক্কা দিতে থাকে, তখনই লিসার পায়ের চাপে ওই শয়তান অ্যাডামের মাথা একেবারে পিষে যায়, আর ফাইনালি লিসা অ্যাডামের হাত থেকে মুক্তি পেয়ে যায়। তো লিসা এখন নিজের রাস্তায় সামনে এগোতে থাকে, যেখানে সামনে এগিয়ে সে আবারও দুটো রাস্তা দেখতে পায়। তার কবজিতে আঁকা সিম্বল অনুযায়ী তাকে ডান দিকের সুড়ঙ্গ দিয়ে যেতে হতো, আর এটাই ওই গোলক ধাঁধার শেষ সুড়ঙ্গ ছিল। কিন্তু ঠিক তখনই বাম দিকের সুড়ঙ্গ থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। তাকে দেখে লিসার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ এই মেয়েটা অন্য কেউ নয়, বরং তার মেয়ে নিনা ছিল। নিনা মারা যাওয়ার পর থেকে তো লিসা বাঁচায় ছেড়ে দিয়েছিল। তার বাস এই একটা ইচ্ছে ছিল যে সে কোনোভাবে নিনার সাথে একবার দেখা করবে, আর অবশেষে আজ তার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। নিনা তার মা লিসাকে বলে যে আমাকে আর কখনো একা ছেড়ে যেও না মা, যার উত্তরে লিসা জবাব দেয় যে না মা, আমি সব সময় তোমার সাথে থাকবো। তখনই নিনা বলে যে তাহলে এসো আমার সাথে বাম দিকের টানেলে চলো। এখানে লিসা কাঁদতে কাঁদতে বলে যে নিনা, আমি তোমাকে আবারও হারাতে চাই না, কিন্তু সত্যি তো এটাই যে তুমি অনেক আগেই মারা গেছো, আর এখন আমার গন্তব্য অন্য সুড়ঙ্গের ভেতরে। এটুকু বলে লিসা এখান থেকে চলে যেতে থাকে, আর পেছন থেকে নিনা তাকে বারবার ডাকতে থাকে, কিন্তু লিসা বুকে পাথর বেঁধে ওই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। বাইরে আসতেই লিসা হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়, আর তারপর লিসা সময় নষ্ট না করে ডান দিকের সুড়ঙ্গে ঢুকে পড়ে। সেখানে সে সুড়ঙ্গের শেষ মাথায় খোলা আকাশও দেখতে পাচ্ছিল। সে খুবই খুশি হয়ে দ্রুত সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই তার রাস্তায় 3টে লোহার ব্লেড চলে আসে, যা ক্রমাগত দ্রুত গতিতে ওঠানামা করছিল, যেগুলো পার করার মানে হলো নিজেকে টুকরো টুকরো করে ফেলা। কিন্তু লিসাকে যে কোনো মূল্যে এখান থেকে বের হতেই হবে, তাই সে খুব ভালোভাবে খেয়াল করে যে ওগুলোর মধ্যে প্রথম ব্লেডটা প্রতি 4 সেকেন্ডে একবার নিচে নেমে আসছে। লিসা ওটার কাছে পৌঁছায়, আর যখনই ব্লেডটা উপরে চলে যায় অমনি 4 সেকেন্ড পূর্ণ হওয়ার আগেই ঝটপট সে ওই পারে চলে যায়। এরপর সে দ্বিতীয় ব্লেডের কাছে পৌঁছে যায়। একইভাবে দ্বিতীয় ব্লেডটা প্রতি 3 সেকেন্ড পরে নিচে নামছিল। তো লিসা সাহস দেখিয়ে সেটাও পার করে ফেলে, কিন্তু লাস্ট ব্লেডটা মাত্র 2 সেকেন্ডেই নিচে নেমে আসছিল, যেটা পার করা লিসার জন্য খুবই কঠিন ছিল। কিন্তু তবুও স্বাধীনতার আশায় লিসা সেটাও পার করে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা ব্লেডের মাঝে পড়ে কেটে যায়। প্রচণ্ড ব্যথায় লিসার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু লিসা নিজের পায়ের তোয়াক্কা না করে সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছে যায়। সেখান থেকে সে খোলা আকাশ দেখতে পারছিল, কিন্তু যখনই সে সুড়ঙ্গ দিয়ে নিজের হাত বের করার জন্য হাত বাড়ায়, তখনই তার সামনে লাগানো একটা স্ক্রিনে গিয়ে তার হাত লাগে, যেখানে খোলা আকাশের একটা ভিডিও চলছিল। এটা দেখে লিসা প্রচণ্ড হতাশ হয়ে যায়। সে বলে যে আমি ওই সব কিছু করেছি যা আমাকে করতে বলা হয়েছিল, তবুও আমি কেন মুক্তি পেলাম না। এসব বলতেই সে পাগলের মতো হাসতে শুরু করে, আর তখনই সুড়ঙ্গ থেকে হিটিং পাইপগুলো বেরিয়ে আসে, কারণ এখন কিছুক্ষণ পরে 11 মিনিটের সময় শেষ হয়ে যাবে। তো লিসা এখন ফাইনালি সকল চিন্তা ছেড়ে শান্তিতে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এইবার ওই হিটিং পাইপগুলো তাকে না পুড়িয়ে আবারও সুড়ঙ্গের ভেতরে চলে যায়। আর তখনই হঠাৎ সুড়ঙ্গের উপরের অংশ খুলে যায়, আর একটা তীব্র আলো লিসার উপরে এসে পড়ে। লিসার শরীর নিজে থেকে হাওয়ায় ভাসতে শুরু করে, আর ওই আলোতে মিলিয়ে যায়। তো কিছুক্ষণ পর যখন লিসার চোখ খোলে, তখন সে নিজেকে একটা ঝর্ণার পাড়ে দেখতে পায়। এটা দেখে লিসা অনেক খুশি হয়ে যায়, কারণ সেখানে তার মেয়ে নিনা উপস্থিত ছিল। যেমনটা সে চেয়েছিল নিনার সাথে থাকতে, ঠিক তেমনটাই হয়েছে। লিসা এখন নিনাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমি কি মারা গেছি? এর উত্তরে নিনা বলে যে তোমার শরীর একবার নয় বরং এখন পর্যন্ত অনেকবার মারা গেছে। লিসা আবারও জিজ্ঞাসা করে এখন তাহলে এখানে আমাকে কি করতে হবে? যার উত্তরে নিনা বলে এখন বাস তোমাকে বেঁচে থাকতে হবে, আর কিচ্ছু না।
এখানে আমরা জানতে পারি যে লিসা এখন যেখানে রয়েছে সেটা আসলে পৃথিবী নয়, বরং অন্য কিছু ছিল। আর এটা ছিল স্বর্গের মতোই সুন্দর একটা দুনিয়া। তো এই ঘটনার সাথেই মূলত গল্পটা শেষ হয়ে যায়। তবে এই সিনেমার যেই শর্টকাট এক্সপ্লেনেশন সেটা হলো যে লিসা আসলে যখন অ্যাডামের সাথে গাড়িতে করে যাচ্ছিল তখনই অ্যাডাম লিসাকে চাকু মেরে খুন করে ফেলে। আর এই ঘটনার পরে লিসা সোজা নরকে পৌঁছে যায়, কারণ তার অবহেলার কারণে তার মেয়ে মারা গিয়েছিল। আর তাকে ওই সুড়ঙ্গের মধ্যে যত গেম খেলানো হয়েছে বা যত কষ্ট দেয়া হয়েছে সব কিছুই ছিল তার নরকের শাস্তির মতো। তো লিসা ওই সুড়ঙ্গের ভেতরে আসলে নিজের শাস্তি ভোগ করে তার পাপ ধুয়ে শেষমেশ যখন সকল পাপের সাজা পূর্ণ হয়ে গিয়েছিল তখন সে স্বর্গে গিয়ে পৌঁছায়। আর এখানেই সবাই আমরা জানি যে স্বর্গে নিজের মনের সকল ইচ্ছে পূরণ হয়, তাই লিসারও মনের ইচ্ছা তার মেয়ের সাথে থাকা সেটা পূরণ হয়ে গেছে। তো এরই মাধ্যমে এই গল্পটা পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ গল্পটা আসলে আমার কাছে খুবই দম বন্ধ করার মতো মনে হয়েছিল। যাই হোক, বাকি আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।